আমি আকাশ। ছোট থেকেই খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি আমি। কিন্তু সময়ের ব্যবধানে এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। তাই আর আগের মতো করে বাঁশি বাজানো হয় না আমার। কিন্তু এখনও মাঝে মাঝে যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকে, মন খুলে আমি বারান্দায় বসে বাঁশি বাজাতাম। ছোট থেকেই আমি খুব সাহসী ছিলাম। ভূত পেত এগুলো কখনোই বিশ্বাস করতাম না। শীতের রাতে যদি শুনতাম পাশের গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে, তাহলে একা একাই চলে যেতাম সেখানে। আবার গভীর রাতে একা একাই বাড়ি ফিরে আসতাম। এ কারণে বাবা মার মুখে কতই না বকা শুনতে হতো। তবে আমার কাছে দিনের থেকে রাতের পরিবেশটা বেশি ভালো লাগতো। তেমনই একদিন রাতে আমার ঘুম আসছে না, তাই বাঁশিটা হাতে নিয়ে আমি আমার রুমের বারান্দায় চলে আসি। আমাদের বাড়িতে দুইটা শোয়ার রুম ছিল। একটাতে বাবা মাকে নিয়ে থাকতো, আরেকটাতে আমি আমার ছোট ভাইকে নিয়ে থাকতাম। আজ পূর্ণিমা রাত, চারিপাশের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে। তাই বারান্দায় একটা চেয়ার লাগিয়ে বসে পড়লাম আর বাঁশিটা হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমার মা অনেক বড় একটা সবজি বাগান বানিয়েছে, যেখানে অনেক ধরনের সবজি গাছ ছিল। কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি লক্ষ্য করি কিছু একটা আকাশ থেকে সেই সবজি বাগানে পড়েছে। আগেই বলেছি ছোট থেকে আমি খুব সাহসী ছিলাম, তাই সেসবে নজর না দিয়ে আমি আমার বাঁশির সুরে মন দেই। চোখ বন্ধ করে অনেকক্ষণ বাঁশি বাজালাম। চোখটা খুলতেই আমি দেখতে পাই আমার কাছে একটি মেয়ে এসে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে ছিল সাদা একটা জামা। আমি দেখতে পাই মেয়েটির শরীর থেকে কেমন যেন একটা আলো চারিপাশে ছড়িয়ে পড়ছে। মেয়েটি আস্তে আস্তে আমার আরও কাছে আসতে শুরু করে। যেহেতু পূর্ণিমার রাত ছিল, মেয়েটির মুখটি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর ছিল এই মেয়েটি। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মেয়েটিকে আমি বলি, কে আপনি? এত রাতে আমাদের বাড়ির এইখানে আসলেন কি করে? মেয়েটি আমার সামনে এসে একটা হাসি দিয়ে বলে, আমি একজন পরী। আমি মেয়েটির কথা শুনে খুব অবাক হয়ে হাসতে হাসতে বলি, ও আচ্ছা, আপনি একজন পরী। তো আপনি কি পরী? লাল পরী নাকি নীল পরী, কোনটা? মেয়েটি আমার কথা শুনে বলে, আমি যে একজন পরী সেটা কি আপনি বিশ্বাস করছেন না? আমি তাকে বলি, এগুলো শুধুই গল্প কথায় মানায়। বাস্তব দুনিয়ায় পরী বলতে কিছু হয় না। আপনি কে সেটা বলেন, নয়তো আমি সবাইকে ডাকবো। মেয়েটি আমাকে বলে, বিশ্বাস করেন আমি আসলে একজন পরী। ঠিক আছে, কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি কোনো মানুষ না, আমি একটা পরী? আমি মেয়েটিকে বলি, ছোট থেকেই অন্যদের মুখে শুনে আসছি, জিন বলেন কিংবা পরী, তারা নাকি বাতাসের সাথে অদৃশ্য হতে পারে। আপনি যদি এখন আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যেতে পারেন, তাহলে আমি মেনে নেব আপনি যে একটা পরী। মেয়েটি বলে, ও এ কথা, ঠিক আছে। মেয়েটি আমার চোখের সামনে দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। আমি খুব অবাক হই, এটা কি করে সম্ভব? আমি ভয় পাইনি, কারণ আমি ছোট থেকেই খুব সাহসী ছিলাম। কিন্তু জীবনের প্রথমবার এমন কিছু দেখে আমি খুব ঘাবড়িয়ে গিয়েছি। কিছুক্ষণ পর মেয়েটি আবার আমার চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করলো আর বলল, এখন তো বিশ্বাস করছেন আমি যে একটা পরী? আমি বললাম, ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি যে একটা পরী। আপনি কি আমার কোনো ক্ষতি করবেন? এই কারণে কি এখানে এসেছেন? মেয়েটি আমাকে হাসতে হাসতে বলে, কখনোই না। আসলে আমি আকাশের পথ ধরে উড়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি এত সুন্দর করে বাঁশি বাজান, আপনার বাঁশির সুরে দেখা না দিয়ে থাকতে পারলাম না, তাই মাটিতে আসা। আমি মেয়েটিকে বলি, পরীরা কি দেখতে এরকমই হয়? মেয়েটি হাসতে হাসতে বলে, এখনো কি আপনার বিশ্বাস হচ্ছে না আমি যে একটা পরী? আমি বললাম, না না, আসলে জীবনের প্রথমবার কোনো পরীকে দেখলাম তো, এই কারণে আর কি জানতে চাইলাম। মেয়েটি বলে, আপনি কি প্রতি রাতে বাঁশি বাজান? আমি বলি, না, তবে আমার যখন মন খারাপ থাকে কিংবা ভালো লাগে না, তখনই আমি এই বারান্দায় বসে গভীর রাতে বাঁশি বাজাই। মেয়েটি বলে, আপনি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারেন। আমি বলি, ধন্যবাদ। মেয়েটি বলে, কাল কি আপনি আবারও বাঁশি বাজাবেন? আমি বলি, আগামীকাল ঠিক বলতে পারছি না, কেন বলেন তো? না, আপনি যদি বাঁশি বাজাতেন তাহলে আমি আবার আপনার সাথে দেখা করতে আসতাম। আমি বলি, ঠিক আছে, আপনি যদি আসেন তাহলে আমি অবশ্যই বাঁশি বাজাবো। সেদিনের রাতের মতো পরীটি আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন রাত হলো। আমি রাত 2টার দিকে আবারও বারান্দায় একটা চেয়ার লাগিয়ে বাঁশি বাজাতে শুরু করি। আর একটা পর্যায়ে সেই পরীটি আমার সাথে দেখা করতে আসে। সে বসে বসে আমার বাঁশির সুর শুনছিল। বাঁশি বাজানো যখন শেষ হলো, পরীটি আমার কাছে জানতে চায়, আচ্ছা, আপনার নাম কি?
আমি তাকে বলি আমার নাম আকাশ। আমিও তার কাছে তার নামটি জানতে চাই। সে বলে আমার নাম ছায়াপরি। আমি বলি ও আকাশের নিচে ছায়া। পরীটি এই কথাটা শুনে হাসতে শুরু করে। আস্তে আস্তে দৈনিক আমি বাঁশি বাজাতে শুরু করি আর এভাবেই পরীটি আমার সাথে দেখা করতে আসে। আমাদের মাঝে খুব সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। একদিন ছায়াপরি আমাকে বলে আজ রাতে আমার সাথে ঘুরতে যাবেন। রাতের পরিবেশটা না খুব সুন্দর, চলেন না আমার সাথে। আমি বলি ঠিক আছে। আমি ঘরের বাইরে তার সাথে হাঁটতে শুরু করি। সে আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে। একটা পর্যায়ে সে আমাদের গ্রামের একটি খেজুর বাগানে আসে আর আমাকে বলে আপনি কি গাছে উঠতে পারেন? আমি বলি কেন বলেন তো? সে বলে আসলে ওই খেজুর গাছে দেখেন একটা হাঁড়িতে রস জমা আছে। আমার খেজুরের রস খেতে খুব ভালো লাগে। আপনি কি আমাকে সেটা পেরে দেবেন? আমি বলি সাধারণ মেয়েদের কথাই তো ছেলেরা উঠে বসে, আর আপনি তো একটা পরী, অবশ্যই আমি আপনার কথা রাখবো। এটা বলে আমি খেজুর গাছে উঠে পড়ি আর দেখতে দেখতে খেজুরের রসের হাঁড়িটা আমি নিচে নামিয়ে নিয়ে আসি। পরীটি মন ভরে খায়। আমরা দুজন খুব মজা করি। আমি মেয়েটাকে বলি আজ আপনাকে নিয়ে আমি একটি জায়গায় যাব, আপনি কি যাবেন? আমি বলি আপনাকে আমি চা খাওয়াতে নিয়ে যাব। সে বলে চাটা আবার কি? আমি বলি চলুন না, আমাদের বাস স্ট্যান্ডে এখনো হয়তো অনেক দোকান খোলা আছে যেখানে চা পাওয়া যাবে। আপনি আমার সাথে আসেন, তার আগে আমাদের বাড়িতে যেতে হবে। সে বলে কেন? আমি বলি আপনাকে যদি এই অবস্থায় নিয়ে যাই যে কেউ দেখে বুঝে যাবে আপনি কোনো সাধারণ মেয়ে না। তাই আমরা আবার বাড়িতে ফিরে আসি আর আমি লুকিয়ে লুকিয়ে আমার আম্মুর একটি কালো বোরকা বের করে নিয়ে আসি। আমি সেই বোরকাটি মেয়েটিকে দেই। মেয়েটি বলে এটা দিয়ে কি করবো? আমি বলি হারে বোকা মেয়ে, এটা পরেন। তাকে আমি বোরকা পরানো শিখাই। ছায়াপরি আমার কথা মতো বোরকাটি পরে ফেলে আর আমি তাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বাস স্ট্যান্ডে চলে আসি। এটা অনেক বড় একটি বাস স্ট্যান্ড, সারা রাতই দোকানপাট খোলা থাকে। আমরা একটি চায়ের দোকানে গিয়ে 2 কাপ চা অর্ডার করি। মামা 2 কাপ চা দেন তো। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে এটা হয়তো আমার বউ কিংবা সাধারণ মেয়ে, কিন্তু কেউ জানতেও পারছে না এটা যে একটা পরী। আমি 1 কাপ চা নিয়ে ছায়াপরীর হাতে তুলে দেই। আমি তাকে শিখিয়ে দেই কিভাবে চা খেতে হয়। সে চায়ে 1 কাপ চুমুক দিয়ে অবাক হয়ে যায়। এত সুস্বাদু জিনিস সে নাকি এর আগে কখনো খায়নি। শুরুতে তো সে চায়ের কাপ সহই চাটা খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলি এটার কাপ খাওয়া যায় না, শুধু এটার ভিতরে যে তরল জিনিসটা আছে এটাকে খেতে হয়। তাও আস্তে আস্তে সে খুব মজা করে চাটা খায় আর আমাকে বলে এই ধরনের খাবার এর আগে আমি কখনো খাইনি। আমরা চা খেয়ে হাঁটতে হাঁটতে আবার গ্রামের দিকে আসে। কিছুটা দূর আসার পরে ছায়াপরি আমাকে বলে আপনি কি কখনো পিশাচ দেখেছেন? আমি বলি না তো, কখনোই দেখিনি এসব আমি। সে বলে আপনি কি এখন দেখতে চান পিশাচ? আমি বলি হ্যাঁ দেখবো তো। সে বলে তাহলে ওই দেখেন রাস্তার পাশে ওই পুকুরটার দিকে তাকান। আমি পুকুরটার দিকে তাকিয়ে দেখি ওইখানে একটি লোক দাঁড়ানো। লোকটি একটি লুঙ্গি আর একটি গামছা গলায়। লোকটি বসে বসে মাছ ধরছে। আমি তাকে বলি আপনি কি আমার সাথে মজা করছেন? ওইখানে তো একটি লোক মাছ ধরছে, সে কেমন করে পিশাচ হতে পারে শুনি? ছায়াপরি আমাকে বলে আপনি ভালো করে ওই ব্যক্তির পাটা দেখেন। আমি দেখতে পাই ব্যক্তির পাটা উল্টো করা। আমি খুব ভয় পেয়ে যাই। আমি বলি এটা কি করে সম্ভব? ছায়াপরি আমাকে বলে ওইটাই তো পিশাচ, আর পিশাচদের পা সবসময় উল্টো করা থাকে। আমি কিছুটা ভয় পাই, কিন্তু ছায়াপরি আমাকে বলে আপনি ভয় পাবেন না, সে আমার থেকে অনেকটা দুর্বল, আমি চাইলেই তাকে মারতে পারি। আপনি কি একটা মজার জিনিস দেখবেন? আমি বলে হ্যাঁ দেখবো। তখন ছায়াপরি আস্তে আস্তে সেই পিশাচটার পিছনে গিয়ে দাঁড়ায়। পিশাচটা পিছনে ঘুরে তাকিয়ে যখন দেখে ছায়াপরিকে, ভয়ে সে একটি লাফ যায় পানিতে। আমি এটা দেখে হাসতে শুরু করি। একটি জিন আরেকটি জিনকে দেখে ভয় পাচ্ছে। পিশাচটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায় আর ছায়াপরি আমার কাছে ফিরে এসে বলে কি মজা পেয়েছেন না? আমি তাকে বলি খুব মজা পেয়েছি। ছায়াপরি আমাকে বলে আমি তার থেকে অনেক ক্ষমতাশীল। সে যখন আমাকে দেখেছে সে ভেবেছে আমি হয়তো তার ক্ষতি করব বা তাকে মারতে এসেছি, তাই সে ওইখান থেকে লাফ দিয়ে চলে গেছে। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে আসি। ছায়াপরি আমাকে বাড়িতে দিয়ে বলে আজকের জন্য বিদায় নিলাম, কাল আবার আসবো যদি আপনি বাঁশি বাজান। আমি তাকে বললাম ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর পরের দিন রাতে আমি আবারও বাঁশি বাজাতে শুরু করি। ছায়াপরি আবারও আমার বাঁশির সুরে সাড়া দিয়ে আমার সাথে দেখা করতে আসে আর আমাকে বলে আজকে আপনাকে আমি একটি কথা বলতে চাই। আমি বলি হ্যাঁ বলেন না। ছায়াপরি আমাকে বলে আগামী সপ্তাহে আমার বড় আপুর বিয়ে। আমার পরিবার চায় আপনি আমাদের দেশে আসেন। এতদিনের সম্পর্ক আমাদের, আপনি যদি আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আসবেন, এটা আমার বিশ্বাস। আর যদি আপনি ভয় পান কিংবা না আসতে চান তাহলে আসতে হবে না। আমি তাকে বলি আমি অবশ্যই আপনাদের দেশে আসব, আপনি চিন্তা করিয়েন না।
দেখতে দেখতে একটি সপ্তাহ চলে যায় আর সে রাত চলে আসে। আমি নিজের মতো তৈরি হয়ে নেই, কারণ পরে যে দেশে যাব নিজের একটা রেডি হওয়ার বিষয় আছে। আমি অপেক্ষা করছিলাম কখন ছায়াপরি আমার সাথে দেখা করতে আসবে। রাত তখন 3টা। ছায়াপরি আমার কাছে আসে আর বলে, আপনি কি রেডি হয়ে আছেন? আমি বলি, হ্যাঁ, আপনিই তো বলেছেন আজকে আপনাদের দেশে আমাকে নিয়ে যাবেন, চলেন আমরা বের হই। আমি আর ছায়াপরি বাড়ি থেকে বের হয়ে পড়ি আর আমাদের গ্রামের ধান ক্ষেত ধরে হাঁটতে শুরু করে। একটা পর্যায়ে আমি আমাদের গ্রামের নদীর পাড়ে চলে আসি। ছায়াপরি আমাকে বলে, আপনি কি নৌকা চালাতে পারেন? আমি বলি, হ্যাঁ পারি, তবে তেমন ভাবে না। ছায়াপরি বলে, ওই দেখেন ঘাটে একটা নৌকা বাঁধা, চলেন আপনাকে ওই নৌকাটি চালাতে হবে। আমি বলি, ঠিক আছে চলেন। আমরা আস্তে আস্তে ঘাটের ওই নৌকাটির বাঁধন খুলি আর নৌকায় উঠে পড়ি। আর আমি বৈঠাটা হাতে নিয়ে নৌকাটি চালাতে শুরু করি। চাঁদের আলোতে অন্ধকারের খেলা, মাঝে আমি আর আমার সাথে একটি পড়ি। কিছু দূর আমি নৌকা চালানোর পরে ছায়াপরি আমাকে বলে, এখন আপনি আপনার বৈঠাটা হাতে তুলে নেন। আমি খুব অবাক হয়ে তাকে বলি, আমি যদি এখন আমার বৈঠাটা হাতে তুলে নেই তাহলে এই নৌকাটা কি করে চলবে শুনি? ছায়াপরি আমাকে বলে, এখন এই নৌকাটা নিজে থেকেই চলবে, আপনি শুধু আপনার চোখ দুটো বন্ধ করে ফেলেন। আমি বলি, কেন আমি আমার চোখ বন্ধ করতে যাব? ছায়াপরি আমাকে বলে, এখন এই নৌকাটা এত গতিতে যাবে যেটা দেখে আপনি ভয় পেতে পারেন। আমি বলি, ঠিক আছে ঠিক আছে, আমার ভয় পাওয়ার দরকার নেই, আমি চোখ বন্ধ করছি। এটা বলে আমি আমার চোখটা বন্ধ করে ফেলি। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম আমাদের নৌকাটা এত গতিতে যাচ্ছে যেটা দেখলে হয়তো আমি আসলে ভয় পেতাম। আমি চোখ বন্ধ করে রেখেছি, তারপর আমার ভয় লাগছিল। কিছুক্ষণ পর ছায়াপরি আমাকে বলে, এখন চোখটি খোলেন আকাশ। আমি তার কথা মতো আমার চোখটি খুলে ফেলি। আমি দেখতে পাই আমরা একটি ফুলের বাগানের কাছে, কিন্তু এটা অন্যরকম একটি জগৎ, কারণ এখানকার গাছপালাগুলো অনেকটা বড়। আমি প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমরা হয়তো ছোট হয়ে গেছি। তখনই ছায়াপরি আমাকে বলে, আমরা ছোট হইনি, আমাদের জগতের গাছপালাগুলো আমাদের থেকে অনেক বড় হয়। এই জগতে এমন অনেক কিছু আছে যেটা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন আকাশ। আমি ছায়াপরির সাথে তাদের দেশে প্রবেশ করি আর বাগানের পথটা ধরে হাঁটতে শুরু করি। আমরা কিছু দূর হাঁটার পরে আমি কানে শুনতে পাচ্ছিলাম দূর থেকে অনেক লোক ঢোল বাজাচ্ছে এবং সানাই বাজাচ্ছে, যেমনটা বিয়ের আয়োজন করা হয়। কিছু দূর হাঁটার পরে আমরা সেই বিয়ে বাড়িতে পৌঁছাই। আমি দেখতে পাই একটি বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু বিশ্বাস করেন এরকম আয়োজন হয়তো এর আগে কোনো মানুষ দেখতে পায়নি, কারণ পুরো বিয়ের আয়োজনটাই মাটি থেকে অনেকটা উপরে করা হয়েছে। সবকিছুই আকাশে ভাসমান ছিল আর এই বিয়েতে যারা উপস্থিত ছিল সবাই আকাশে হাঁটাহাঁটি করছে। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়েছিলাম। ছায়াপরি আমাকে বলে, আপনি ভয় পাবেন না, আর আমি জানি আপনি অনেক সাহসী, আপনি ভয় পাবেনও না। তখনই ছায়াপরি আমাকে বলে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। এটা বলে ছায়াপরি আকাশে উড়ে যায় আর তার বাবা মাকে সেই বিয়ের আসন থেকে ডেকে নিয়ে আসে। ছায়াপরির বাবা মা আমার কাছে এসে বলে, বাবা তুমি কেমন আছো? তুমি এখানে এসেছো, এতে আমরা খুব খুশি হয়েছি। আর ছায়াপরীকে বলে, একে আমাদের দেশটা ঘুরিয়ে দেখাও, আর যাওয়ার আগে আমাদের সাথে দেখা করে যেও বাবা। ছায়াপরী আমাকে নিয়ে তাদের দেশটাকে ঘুরিয়ে দেখায়। এত সুন্দর দেশ, কল্পনার বাইরে, এটা যেন একটা স্বপ্ন পড়ি। ছায়াপরী সবকিছু ঘুরিয়ে আমাকে তাদের বিয়ের আসনে নিয়ে আসে আর আমার জন্য মাটিতে একটি খাবারের টেবিলের আয়োজন করা হয়েছে, কারণ আমি তো আর তাদের মতো আকাশে উঠতে পারি না। সে টেবিলে অনেক ধরনের খাবার ছিল, অনেক রকমের ফল ছিল, যে ফলগুলো আমি এর আগে কখনো দেখিনি, এগুলোর নামও আমি জানি না। অনেক ধরনের মাছ রান্না করা ছিল। ছায়াপরী আমাকে বলে, আপনি খাওয়া শুরু করেন। ছায়াপরী আর আমি খাওয়া দাওয়া শেষ করি, কিন্তু নিজের মনে একটা ভয় জেগে ওঠে। আমি শুনেছি পরীদের দেশে একবার যে আসে সে আর কখনোই নিজেদের দুনিয়ায় ফিরে যেতে পারে না। আমি ভয় পাচ্ছিলাম ছায়াপরী কি তাহলে আমাকে তার দুনিয়ায় একেবারের জন্য রেখে দেবে। তখনই ছায়াপরী আমাকে বলে উঠল, চলেন, এখন আপনাকে আপনার দুনিয়ায় ফিরে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমি তাকে বলি, আমি তো শুনেছিলাম পরীদের দেশে একবার যে ব্যক্তি আসে কিংবা তাকে যদি নিয়ে আসা হয় তাহলে পরীরা কখনই আর তাদের দুনিয়ায় তাকে ফিরিয়ে দেয় না। ছায়াপরী আমাকে বলে, হ্যাঁ এটা সত্য, আমি আপনাকে খুব পছন্দ করি, হয়তোবা আপনাকে ভালোবাসি, তবে শুধু এই একটি কারণের জন্য কি আমি আপনার বাবা মার থেকে আপনাকে আলাদা করতে পারি বলেন? আমি অতটাও খারাপ না, আর আমার মন যখন আপনাকে দেখতে চাইবে তখন আমি আপনাদের দুনিয়ায় আসতে পারবো।
কিন্তু আপনি সবসময় এখান থেকে আপনাদের দুনিয়ায় আপনার বাবা মার সাথে দেখা করতে যেতে পারবেন না। এটা বলে সে একটি হাসি দেয়, আর আমি মনে মনে বলি আসলে সে খুব ভালো। তখনই ছায়াপরীর বাবা মার থেকে আমরা বিদায় নিয়ে আবার সেই বাগানটা ধরে হাঁটতে শুরু করি, আর সেই নদীর কাছে চলে আসি। আমি আবারও নৌকায় উঠে পড়ি। ছায়াপরী বলে, কি চোখ বন্ধ করবেন না? নয়তো আপনি খুব ভয় পাবেন, বিশ্বাস করেন। আপনি চাইলে আপনার চোখটা খোলা রাখতে পারেন, কিন্তু নৌকাটা এরকম অস্বাভাবিকভাবে যাবে যেটা দেখে যে কোনো মানুষ ভয় পেতে বাধ্য হবে। তাই আমি আবারও আগের মতো চোখটাকে বন্ধ করে ফেলি, আর নৌকাটা আবার আগের মতো সেই গতিতে আমাদের পৃথিবীতে ফিরে আসে। ছায়াপরী আমাকে নিয়ে আমার বাড়িতে পৌঁছিয়ে দেয়, আর আমার থেকে বিদায় নিয়ে বলে, কালকে আবার আসবো যদি আপনি বাঁশি বাজান। আমি তাকে বলি, আমি আপনার জন্য প্রতি রাতে বাঁশি বাজাবো, কারণ আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে। ছায়াপরী আস্তে আস্তে চলে যায়, আর আমি আমার মতো রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে আমি আবারও বাঁশি হাতে নিয়ে বাঁশি বাজাতে শুরু করি। কিছুক্ষণ বাঁশি বাজানোর পরে আমি লক্ষ্য করি আমাদের ওই সবজি বাগানে কেউ একজন এসে দাঁড়িয়ে আছে। আমি খুব খুশি হই, এটা তো ছায়াপরী, তাহলে সে ওইখানে কেন দাঁড়িয়ে আছে? আমি তাকে ডাক দিয়ে বলি, ওইখানে না দাঁড়িয়ে থেকে আমার কাছে আসেন। তখনই আস্তে আস্তে আমার কাছে আসে সে। আজ তার পরনে লাল টকটকে একটি জামা, মুখটা ঢাকা, কিন্তু চোখ দুটো দেখা যাচ্ছে। সে আমাকে বলে, একটু বাইরে আসতে পারবেন? আমি বলি, ঠিক আছে, একটু দাঁড়ান, আমি আসতেছি। আমি বাইরে চলে আসি। আমি বাইরে আসার পরে সে আমাকে বলে, চলুন আজকে একটু ঘুরতে যাই। আমি খুব খুশি হই, কারণ তার সাথে ঘুরতে আমার খুব ভালো লাগতো। আমরা দুইজন রাতের অন্ধকারে হাঁটা শুরু করি। আজকে ছায়াপরীকে একটু অন্যরকম লাগছে। আমি তাকে বলি, আজ কেন আপনি এত চুপচাপ? সে আমাকে বলে, কেন, সব ঠিকঠাক আছে তো? আমি চুপচাপ হব কেন, আসলে আজকে মনটা খারাপ তো, তাই আপনার সাথে কথা খুব কম বলছি। আমি বলি, ও আচ্ছা। সে আমাকে বলে, আমি আপনার বাঁশির সুরে খুব মুগ্ধ হয়েছি, আর আপনার সাহস দেখে পাগল হয়ে গেছি। জীবনে কত মানুষকে না হত্যা করেছি, কিন্তু আপনাকে আমি হত্যা করব না। আপনাকে আমি আমার স্বামী বানাবো। আমি তার এসব কথার কিছুই বুঝতে পারছিলাম না। কেন সে এগুলো বলছে সেটাও আমি বুঝতে পারছি না। সে আজ এমন করছে কেন? তখনই আমাদের সামনে কিছু একটা উড়ে এসে পড়লো, আর আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি দেখতে পাই এটা তো ছায়াপরী, তাহলে আমার সাথে একে। তখনই আমার সাথে থাকা সেই মেয়েটি বলে, তুমি শুধু আমার, তোমাকে আমার লাগবে, তোমাকে আমি নিয়ে যাবই, তোমাকে আমার স্বামী আমি বানাবই। এটা বলে সেই মেয়েটি আকাশে উড়ে যায়। ছায়াপরী আমার কাছে এগিয়ে এসে বলে, তুমি ঠিক আছো তো? আমি তার কাছে জানতে চাই ওই মেয়েটা কে ছিল। ছায়াপরী আমাকে বলে, ও মায়াপরী ছিল। ও তার রূপের মায়া দেখিয়ে লোকজনকে বশীকরণ করে নিরিবিলি কোনো স্থানে নিয়ে তাকে হত্যা করে, আর তার শরীর থেকে সব রক্ত সে চুষে খেয়ে ফেলে। সে খারাপ পরী, কিন্তু সে তোমাকে নিয়ে এখানে কেন এসেছে? আমি তখন ছায়াপরীকে সবটা খুলে বলি, কি করে মায়াপরী আমার কাছে এসেছে আর আমাকে ঘরের বাইরে নিয়ে এসেছে, আর এটাও বলেছে সে আমাকে হত্যা করতে চায় না, সে আমাকে ভালোবেসে ফেলেছে, আমাকে স্বামী বানাতে চায়। এই সব কিছু শুনে ছায়াপরী কেন জানি না একটা চিন্তায় পড়ে যায়। ছায়াপরী আমাকে বলে, আজ আমি না আসলে হয়তো সে তোমাকে তার সাথে করে নিয়ে যেত, কিন্তু আমি শুনে অবাক হলাম সে তোমার প্রেমে পড়েছে। শোনো আকাশ, পরীরা যদি একবার কাউকে বলে তাকে তার স্বামী বানাবেই, তাহলে সে তার জন্য মরতেও পারে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি করে তোমাকে আমি মায়াপরীর হাত থেকে রক্ষা করব। ঠিক আছে, তুমি চিন্তা করো না, চলো তোমাকে তোমার বাড়িতে আমি এগিয়ে দিয়ে আসি। আমি দেখি কি করা যায়। তুমি ভয় পেও না, আমি যতদিন তোমার সাথে আছি সেই খারাপ পরী তোমার কাছে কখনই আসতে পারবে না। আমি আগামীকালই সেই মায়াপরীর মার সাথে দেখা করব, আর বলবো তার মেয়ে কি করছে এগুলো। আমি যাকে ভালোবাসি সে কেন তার প্রতি লেগে আছে, সে কেন তার ক্ষতি করতে চায়, আর তাকে বলেছে সে তাকে বিয়ে করবে। আমি অবাক হয়ে ছায়াপরীর কাছে জানতে চাই, আপনি আমাকে ভালোবাসেন, এ কথাটা আপনি কেন এর আগে কখনো বলেননি? ছায়াপরী একটি মুচকি হাসি দিয়ে বলে, সব কথা বলতে হয় না, কিছু কিছু কথা নিজে থেকে বুঝে নিতে হয়। এটা বলে ছায়াপরী আমাকে আমার বাড়িতে এগিয়ে দিয়ে আসে। কিছুদিন সাবধানে থেকো, কারণ ওই মায়াপরী তোমার ক্ষতি করার জন্য আবারও ফিরে আসতে পারে, আর আমি দেখছি কি করা যায়। এটা বলে ছায়াপরী সেখান থেকে চলে গেল। তারপরে বেশ কিছুদিন কেটে গেছে। এখন ছায়াপরী আমার সাথে দেখা করতে আসে না। আমি প্রতি রাতে বাঁশির সুরে তাকে আমার কাছে ডাকি, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দেয় না। আমি খুব চিন্তায় পড়ে যাই, ছায়াপরীর কোনো বিপদ হলো না তো। তেমনই একদিন রাতে আমি মন খারাপ করে আমার বারান্দায় বসেছিলাম। আমি লক্ষ্য করি আকাশ থেকে কিছু একটা মাটিতে পড়লো।
আর গাছের পেছন থেকে বের হয়ে এলো ছায়াপরি। ছায়াপরি আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এলো। আমি শুরুতে তার উপরে অনেক রাগ দেখাই। সে আমাকে বলে মায়াপরীর একটা ব্যবস্থা করে তারপরে এলাম। সে আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে আর কখনই আমাদের জীবনে ফিরে আসবে না। আচ্ছা আকাশ, তোমার কাছে একটা অনুরোধ করি। আমি বলি, কি অনুরোধ? সে বলে, অনেক দিন তো হলো আমরা একসাথে কোথাও ঘুরতে যাইনি। চলো না, আজ রাতে আমরা ঘুরতে যাই। আমি তার কথা মতো আমার ঘরের বাইরে চলে আসি। সে আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমাদের নদীর পাড়ে আসে আর নদীর একটি পাশে বসে পড়ে। সে আমার কাঁধে মাথা রেখে বলে, আকাশ জানো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার প্রিয় মানুষটার সাথে এই নদীর পাড়ে বসে ওই চাঁদটাকে দেখব। তখনই আমি ধরে ফেললাম এ আমার ছায়াপরি না। কারণ সে যদি আমার ছায়াপরি হতো কখনই এই কথাটি বলতো না। কারণ এর আগে বহুবার আমি আর ছায়াপরি এই নদীর পাড়ে এসেছি। এটা আমার ছায়াপরি হতেই পারে না। আমি বুঝে গিয়েছিলাম এটা আসলে মায়াপরি। ছায়াপরির রূপ ধরে আমার কাছে এসেছে। কিন্তু তাহলে আমার ছায়াপরির কি কোনো ক্ষতি করেছে সে? এই ডাইনিটা কি তাকে বন্দি করেছে? আমি খুব চিন্তায় পড়ে যাই। আমি তাকে বুঝতে দেই না আমি যে সবটা জেনে গেছি। আমি তাকে বলি আমার খুব খারাপ লাগছে, আমাকে বাসায় দিয়ে আসো। সে বলে, কি হয়েছে? আমি তাকে বলি আমার খুব মাথা ব্যথা করছে। সে আমাকে আমার বাসায় ফিরিয়ে দেয় আর যাওয়ার সময় বলে, তোমার যখন আমাকে দেখতে মন চাইবে তুমি শুধু আমাকে একটিবার স্মরণ করো, আমি সাথে সাথে চলে আসব। আমি তার কথার কোনো উত্তর দেইনি। আমি আমার ঘরে এসে ভাবতে থাকি, ছায়াপরি কোথায়? ছায়াপরি কি আসলেই কোনো বিপদে পড়লো? এখন আমার সাহায্য কি করবে? কারণ আমি তো জানি না তাকে কোথায় রেখেছে এ মায়াপরি। তখনই আমার মনে পড়ে যায় ইয়াসিনের কথা। ইয়াসিন হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। সে বর্তমান অনেক বড় একজন কোরআনের হাফেজ। সে আমাদের পাশের গ্রামের একটি মসজিদে ইমামতি করায়। ইয়াসিন আমাকে বলেছিল তার কাছে একটা জিন আসা যাওয়া করে। সেই জিনটির নাম ইউসুফ। সে খুব ভালো একজন জিন আর খুব শক্তিশালী। ইয়াসিনের খুব কাছের বন্ধু ছিলাম আমি। শুধু আমিই জানতাম তার কাছে যে একটা জিন আছে। আর কেউ জানতো না এই কথা। তার পরিবারেরও কেউ জানতো না। তাই আমি সিদ্ধান্ত নেই ইয়াসিনের সাথে আমি আগামীকাল দেখা করব আর তাকে সবটা খুলে বলবো। সে অবশ্যই আমার সাহায্য করবে। তো কথা মতো পরের দিন বিকেলে আমি পাশের গ্রামে যাই আর ইয়াসিনের ওই মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করি। নামাজের পরে আমি ইয়াসিনের সাথে দেখা করি। ইয়াসিন এতদিন পরে আমাকে পেয়ে খুব খুশি হয়। আমরা কিছুক্ষণ আড্ডা দেই। আমি ইয়াসিনকে বলি, দোস্ত, অনেক বড় একটা বিপদে পড়ে তোর কাছে আসা। সে আমাকে বলে, কি হয়েছে সবটা খুলে বল, আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব তোর সাহায্য করতে। আমি ইয়াসিনকে সবটা খুলে বলি, কি করে ছায়াপরির সাথে আমার দেখা হলো, তাদের দেশে যাওয়ার কথা আর তার আর আমার ভালোবাসার কথা। সবটা শুনে ইয়াসিন কিছুক্ষণ চুপ ছিল। তারপরে সে আমাকে বলে, আমি তো সাহায্য করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোকে সাহায্য করব। আমি তাকে বলে, কি শর্ত? সে আমাকে বলে, আমি যদি সেই পরীটাকে তোকে উদ্ধার করে দিতে পারি তাহলে তুই আর তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবি না, আর তুই 1 সপ্তাহের ভিতরে বিয়ে করবি। আমি তার কাছে কারণটা জানতে চাইলাম। দেখ বন্ধু, সে আমাদের জগতের কেউ না, আর আমি চাই না তুই তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখিস। এটা কেউ মানবে না। হ্যাঁ, আমি ধরছি সে যে একটা ভালো পরী, কিন্তু আমি চাই না তুই তার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখিস। এখন তুই ভেবে দেখ, তুই কি আমার এই সত্যগুলো রাখবি কি রাখবি না? তুই যদি আমার সব সত্যে রাজি থাকিস তাহলেই আমি তাকে উদ্ধার করার একটা চেষ্টা করতে পারি। আমি তাকে বলি, ঠিক আছে, আমি তোর সকল শর্তে রাজি আছি। তুই যদি সেই পরীটাকে উদ্ধার করে দিতে পারিস আমি তোর কথা মতো আগামী 1 সপ্তাহের ভিতরে বিয়ে করব আর ওই পরীর সাথে সব সম্পর্ক ত্যাগ করব। কিন্তু সে এখন অনেক বড় একটা বিপদে ফেসে গেছে, তাকে আমাদের উদ্ধার করতেই হবে। ইয়াসিন আমাকে বলে, ঠিক আছে, তুই আজ রাতে আমাদের বাড়িতে থাকবি। তুই তোর বাবা মাকে ফোন দিয়ে বলে দে। আমি আমার বাবা মাকে ফোন দিয়ে বলে দিই। আমার বাবা মা আগে থেকে ইয়াসিনকে চিনত। তারা খুব সম্মান করতো ইয়াসিনকে, কারণ সে ইসলাম জগতে অনেক দূর এগিয়ে গেছে। ইয়াসিন আমাকে নিয়ে তার বাড়িতে আসে। তার বাবা মা আমাকে দেখে খুব খুশি হয় আর বলে, আকাশ, অনেকদিন পরে এলে বাবা। আমি তাকে বলি, খালা, আজ কিন্তু আপনাদের বাসায় থাকবো। আমরা সকলে মিলে একসাথে রাতের খাবারটা খাই। আর রাতের খাবারের পর ইয়াসিন আমাকে তার রুমে নিয়ে যায়। ঘুমানোর আগে ইয়াসিন আমাকে বলে, আমি 2টা দিক দিয়ে তোকে ডাকবো, তুই আমার সাথে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বি। নামাজ পড়ার পর আমরা কোরআন তেলাওয়াত করব। তখন আমার সাথে দেখা করতে আসবে ইউসুফ, যে কিনা একজন জিন। তার কিন্তু অনেক শক্তি। সে যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা খুব সহজেই ছায়াপরীকে উদ্ধার করতে পারবো। আমি তার কথা মতো ঘুমিয়ে পড়ি। 2টার দিকে ইয়াসিন আমাকে ডাকে। আমরা একসাথে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ি আর কোরআন তেলাওয়াত পড়তে শুরু করি।
আমরা যখন কোরআন তেলাওয়াত করছিলাম আমি অনুভব করতে পারি রুমের বাতাসটা কেমন যেন গরম হয়ে গেছে, আর জানালা দিয়ে কেউ একজন প্রবেশ করেছে। সে আমার পিছনে দাঁড়িয়েছিল। ইয়াসিন একটি মুচকি হাসি দিয়ে বলে, তুই ভয় পাস না, তুই আস্তে আস্তে পিছনে ঘুরে তাকা। আমি ইয়াসিনের কথা মতো আস্তে আস্তে পিছনে ঘুরে তাকাই, আর আমি দেখতে পাই একটা লম্বা লোক দাঁড়ানো, যার পরনে একটি সাদা জুব্বা, মাথায় একটি সাদা টুপি আর লম্বা সাদা দাড়ি। তার শরীর থেকে খুব মিষ্টি একটি আতরের ঘ্রাণ আসছে। এত সুন্দর ঘ্রাণ এর আগে আমি কখনো পাইনি। আমি তাকে একটি সালাম দেই। সে আমার সালামের উত্তর নিয়ে ইয়াসিনের কাছে জানতে চায়, এ ভাই কে? এর নাম হচ্ছে আকাশ, সে আমার ছোটবেলার বন্ধু। সে আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছে। তখনই ইউসুফ জিন আমাকে বলে, আমি সাহায্য করার কেউ না, সাহায্য তো করবে উপরওয়ালা, আমি শুধু একটি ওসিলা হতে পারি। ভাইজান, আপনার সকল কথা আমাকে বলেন। আমি ইউসুফ জিনকে সব কিছু বলি ছায়াপরীর বিষয়ে। সবটা শুনে ইউসুফ জিন বলে, ঠিক আছে, সব কিছু বুঝতে পারলাম। সে হচ্ছে মায়াপরী, সে আসলে মানুষকে মায়া দেখিয়ে ক্ষতি করে। আমি তার বিষয়ে অবগত। আপনি একটি কাজ করবেন, আগামীকাল সেই মায়াপরীকে স্মরণ করবেন। সে যখন আপনার সাথে দেখা করতে আসবে, আপনি কোনোভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে দক্ষিণের আমবাগানটা নিয়ে আসবেন। ইয়াসিনের মাধ্যমে আমি আমবাগানের চারিপাশ আগে থাকতে বন্ধ করে দেব। সে যখন একবার আমবাগানে প্রবেশ করবে, সে আর ওইখান থেকে বের হতে পারবে না। তখনই আমি ও আমার সাথে থাকা কিছু সঙ্গী মিলে তাকে বন্দি করে ফেলবো, আর তার মুখ থেকে বের করব ছায়াপরীকে সে কি করেছে। সে আমাদেরকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়, আর আমি আর ইয়াসিন ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে আমি সেই মায়াপরীকে স্মরণ করি। আজও সে আমার সাথে দেখা করতে আসে ছায়াপরীর রূপ ধরে। আমি তাকে বলি, আজ আমার সাথে একটি জায়গায় যাবে? সে বলে, কোথায় যাবে? আমি তাকে বলি, আমাদের গ্রামে একটি খুব বড় আম বাগান আছে, সেখানে খুব মিষ্টি আম ধরেছে, আজ তোমাকে আমি আম খাওয়াবো। সে বলে, ঠিক আছে চলো। সে আমার সাথে দক্ষিণের ওই আম বাগানটায় আসে। আম বাগানে প্রবেশ করার সাথে সাথে সে বন্দী হয়ে গেছে, কিন্তু সে সেটা জানতো না। সে চারিপাশে তাকিয়ে আমাকে বলে, তুমি কি আমার সাথে মিথ্যে কথা বলেছ? কারণ এখন আমের কোনো সিজন না, আর কোনো গাছে আমের কোনো অস্তিত্ব নাই। তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? তখনই আম গাছের পেছন থেকে বের হয়ে আসে ইউসুফ জিন, আর আমার পিছনে এসে দাঁড়ায় ইয়াসিন। ইউসুফ জিনের সাথে আরও 3জন ব্যক্তি ছিল, তারাও ছিল জিন। তারা 4জন মিলে মায়াপরীকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলে। মায়াপরী আমার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে এত বড় একটা বিপদে ফেললে। আমি তাকে বলি, আমি তোমাকে ভালোবাসিনি, আমি ছায়াপরীকে ভালোবেসেছি। তুমি একটা ছলনাময়ী, তুমি সত্য সত্য করে বলো ছায়াপরী কোথায়? সে বলে, আমিই তো ছায়াপরী। তখনই ইউসুফ জিন এগিয়ে আসে, আর তার হাতে একটি চাবুক ছিল। সে চাবুকটি দিয়ে সে ওই পরীটাকে আঘাত করে আর বলে, তুই তোর আসল রূপে ফিরে আয়। তখনই সে তার আসল রূপে ফিরে আসে। আমি দেখতে পাই আসলে সেই মায়াপরী। তার কাছে ইউসুফ জিন জানতে চায়, এই ছলনাময়ী, কোথায় রেখেছিস তুই ছায়াপরীকে? কি করেছিস তুই ছায়াপরীর সাথে? তখন মায়াপরী বলে, আমি তাকে হত্যা করিনি, আমি শুধু তার পেছন দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করেছিলাম, আর তাকে নিয়ে আমি সেই নদীর ঘাটে ফেলে দিয়ে এসেছি। আমি তার কাছে জানতে চাই, তুমি কখনই এটা করতে পারবে না, কারণ ছায়াপরী তোমার থেকে অনেক শক্তিশালী, সে করে তোমার কাছে হার মানতে পারে। তখনই মায়াপরী বলে, আমি মায়া দেখাতে সক্ষম, আমি তোমার রূপ ধরে তার সাথে দেখা করেছিলাম, আর তাকে নিয়ে আমি একটি গভীর জঙ্গলে এসেছিলাম। তখনই সুযোগ বুঝে আমি তার পিছন দিয়ে আঘাত করেছি, আর তাকে অজ্ঞান করে আমি তোমাদের গ্রামের নদীর তলদেশে রেখে এসেছি। কিন্তু তোমাদের গ্রামের নদীর তলদেশে একটি জিন থাকে, হয়তো তুমি সেটা সম্পর্কে অবগত না, কিন্তু তুমি কি লক্ষ্য করো না, তোমাদের গ্রামের প্রতি বছরে 2টি করে বাচ্চা সেই নদীর পানিতে হারিয়ে যায়? আসলে সেই জিনটি ওই বাচ্চাগুলোকে তার খাবারের জন্য নিয়ে যায়। সেই জিনটি 6 মাস পর পর ঘুম থেকে জাগে, আর তোমাদের গ্রামের বাচ্চারা যখন ওই নদীতে গোসল করে, সেখান থেকে 1জন বা 2জনকে নিয়ে সে খেয়ে ফেলে, আবার সে গভীর ঘুমে চলে যায়। এমন করেই 6 মাস পর পর সে তার শিকারের জন্য জেগে ওঠে। ছায়াপরীকে আঘাত করে তার হাত পা বেঁধে তোমাদের নদীর তলদেশে সেই গুহার সামনে রেখে দিয়েছে, যে গুহায় সেই জিনটি থাকে। এই জিনটির ঘুম ভাঙতে আর একদিন বাকি আছে। একদিন পরে সেই জিনটির ঘুম ভেঙে যাবে। সে যখন চোখ খুলে দেখবে একটি পরী তার সামনে বাঁধা, সে তখন তাকেই খেয়ে ফেলবে, কারণ সে খুব ক্ষুধার্ত থাকবে। সে তখন মানুষ হোক বা পরী কিংবা অন্য কিছু, তাকে সে হত্যা করবে। এসব শুনে ইউসুফ জিন বলে, তার কিছুই হবে না। হ্যাঁ, সে জিনটি চোখ খুলবে, আর তার সামনে সে একটি শিকারও দেখতে পাবে, কিন্তু সেটা ছায়াপরী না, সেটা হচ্ছে মায়াপরী। আমি তোমাকে হাত পা বেঁধে ওইখানে রেখে দেব।
এটা বলে সে ও তার সাথীরা মিলে তার হাত পা বেঁধে নদীর দিকে নিয়ে যায়। আমি আর ইয়াসিনও তাদের পিছনে পিছনে যেতে থাকি। আমরা দেখতে পাই ইউসুফ জিন সেই মায়াপরীকে নিয়ে পানির ভেতরে একটা ডুব দিল। অনেকক্ষণ চলে গেছে আর আমি দেখতে পাই পানির ভেতর থেকে ইউসুফ জিন উঠে আসছে, তার কাঁধে ছায়াপরী। সে ছায়াপরীকে উদ্ধার করতে পেরেছে। সে আমাদের কাছে এসে তাকে রাখে আর আমাকে বলে আমি এখনই তার জ্ঞান ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তুমি তোমার বাসা থেকে কিছু খাবার নিয়ে আসো, কারণ সে খুব ক্ষুধার্ত। সে অনেক দিন যাবৎ কিছু খায়নি, সে তাই অজ্ঞান হয়ে গেছে। আমি দৌড় দিয়ে আমাদের বাড়িতে যাই আর কিছু ফল তার জন্য নিয়ে আসি। তখনই ইউসুফ জিন তার ক্ষমতার মাধ্যমে ছায়াপরীর জ্ঞান ফিরিয়ে দেয়। সে চোখ খুলে আমাকে দেখে কান্না করতে থাকে আর আমাকে জড়িয়ে ধরে। আমি বলি সব কিছু ঠিক হয়ে গেছে, এই ফলগুলো খেয়ে নাও, তুমি খুব ক্ষুধার্ত। সে আমার হাত থেকে ফলগুলো নিয়ে খেয়ে ফেলে। আমি তাকে বলি ছায়াপরী, আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। সে আমার কাছে কারণটা জানতে চায়। আমি তাকে বলি আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, তোমাকে যদি উদ্ধার করতে পারি তাহলে তোমার সাথে আমি আর কোনো ধরনের সম্পর্ক রাখবো না। আমি আমার কথা রাখতে বাধ্য। ছায়াপরী আমার মুখের দিকে তাকিয়ে বলে আমি সব কিছু বুঝতে পারছি, ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। তখনই ইউসুফ জিন আমার কাছে এসে বলে ভাইজান, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমি বলি হ্যাঁ বলেন। সে আমাকে বলে আপনারা যদি কিছু মনে না করেন, আমি ছায়াপরীকে বিয়ে করতে চাই। আসলে আমিও একজন জিনজাতি আর সেও একজন জিনজাতি, আমরা দুইজন এক হতে পারবো, কিন্তু এতে আপনার মতামত খুবই দরকার। আমি তাকে বলি আমার মতামতের কোনো দাম নেই, কারণ আমি আপনাদের মতো জিন না, কিন্তু সবার আগে আমি ছায়াপরীর সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। তখনই ইউসুফ জিন আর ইয়াসিন একটু দূরে গিয়ে দাঁড়ায়। আমি ছায়াপরীকে বলি দেখো, যদি ইউসুফ জিন আমাকে সাহায্য না করতো কোনোভাবেই আমি তোমাকে উদ্ধার করতে পারতাম না। সে একজন ইমানদার জিন, সে খুব ভালো একজন জিন, তার সাথে তুমি খুব সুখী হবে, তুমি তাকে বিয়ে করে ফেলো। ছায়াপরী আমার মুখের দিকে তাকিয়ে একটি হাসি দেয় আর বলে ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। তখন সে ইউসুফ জিনকে তার কাছে ডাকে আর তারা দুজন এক হয়ে যায়। আমি এটা দেখে খুব খুশি ছিলাম। তখন ইউসুফ জিন আমাকে বলে ভাইজান, আমরা এখন চলে যাব, কিন্তু মনে রাখবেন কখনো যদি আমাদের সাহায্য আপনার প্রয়োজন হয় তো আমাকে স্মরণ করবেন। এটা বলে ছায়াপরী আর ইউসুফ জিন সেখান থেকে বিদায় নেয়। আমার মন খুব খারাপ ছিল। ইয়াসিন আমার কাছে এসে বলে বন্ধু, তুমি একদম ঠিক কাজ করেছো, এটা প্রকৃতির নিয়মের বাইরে ছিল, কিন্তু তুমি এখন যেটা করেছো একটা ভালো মানুষের প্রমাণ দিয়েছো। চলো আমরা বাড়ি ফিরে যাই। সেখান থেকে ফেরার এক সপ্তাহের ভিতরে ইয়াসিন আমাকে বিয়ে করায়। আমার বউ মাশাল্লাহ দেখতে খুব সুন্দর আর খুব ফরেজগার। সে আল্লাহকে খুব মানে, সে আমাকেও বদলে দিয়েছে। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমাদের ঘরে খুব ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়েছে। আমি আমার মেয়ের নাম রাখি ছায়া, কারণ আমি মনে মনে এখনও ছায়াপরীকে অনেক ভালোবাসতাম। আমার মেয়ের বয়স যখন 18 তখন একটি বদজিন আমার মেয়েকে নজর দেয় আর তার ক্ষতি করার চেষ্টা করে। আমার মেয়ের ওপরে সে ভর করে। কতই না হুজুর কবিরাজ আমাদের বাড়িতে এসেছে, কিন্তু সে জিনটি খুব শক্তিশালী, তাকে ছাড়াতে কেউ সক্ষম হয় না। আমি নিরুপায় হয়ে পড়েছি, কারণ ইয়াসিন অনেক দিন আগেই মারা গেছে, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তখনই আমি ভাবি এখন যদি আমি বাঁশিটা নিয়ে বাজাতে শুরু করি তাহলে কি ইউসুফ জিন আর ছায়াপরী আমার সাথে দেখা করতে আসবে? সে কি আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারবে? তারা কি আমার কাছে আবার ফিরবে? তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের এই পরীর গল্পটি? এই গল্পটির সিজন 2 খুব দ্রুতই আপনাদের মাঝে নিয়ে আসবো আমি। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই ধরনের গল্প পেতে।